টিভিতে ভালো কোনো অনুষ্ঠান হচ্ছে না, তবু মিলি একের পর এক চ্যানেল বদলে চলেছে। বিকেল হয়ে এসেছে, রেনু বেগম এ সময় বাইরে হাঁটতে বের হন। নীরাও ব্যস্ত থাকে। তাছাড়া এ বাড়িতে রান্না করা থেকে শুরু করে অন্যান্য সব কাজের জন্য আলাদা লোক রাখা আছে। মিলিকে কোনো কাজে হাত লাগাতে হয় না। দিনের বেশিরভাগ সময় সে টিভি দেখে আর ঘুমিয়ে পার করে। মাঝে মাঝে অকারণে নিজের রুম ঝাড়পোছ করে, কাপড় গোছায়। নীরার সাথেও সময় কাটায়। সপ্তাহখানেক হয়েছে সে এ বাড়িতে আছে। এতগুলো দিনেও শিয়ামের সাথে তার সম্পর্কের কোনো উন্নতি হয়নি। আগে তবু মিলি সেধে সেধে আগ বাড়িয়ে কথা বলতে যেত, এখন সেটাও বন্ধ করে দিয়েছে। এক কথায় সে বেশ রেগে আছে শিয়ামের উপর, যদিও শিয়ামের এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো সকালে উঠে নাস্তা সেরে অফিস যায়, বিকেলে ফেরে। রাতে ডিনার শেষে ল্যাপটপ নিয়ে বসে, তারপর ঘুম। ব্যাস, তার রুটিনে এ কটায় কাজই সীমাবদ্ধ। মিলির এতে যেন রাগ আরও বাড়ে। সেদিন ফুচকা খেতে যাওয়ার সময় মিলির মনটা কি ফুরফুরে ছিল। কত গল্প করতে করতে গিয়েছিল সেখানে, অথচ শিয়াম যেন সেখানে থেকেও ছিল না, ফোনের মধ্যে ডুবেছিল। তবুও মিলি খুশি ছিল, গোমড়া মুখোটা এসেছে, এই তো কত। সৌরভের সাথে যখন মিলি ফুচকা খাওয়ার প্রতিযোগিতা শুরু করলো, তখন ফুচকার ঝালে মিলির চোখে পানি এসে গিয়েছিল। সে ভেবেছিল শিয়াম সরাসরি মিলিকে খেয়াল না করলেও আড়ালে করেছে, তার কষ্ট দেখে নিশ্চয়ই উতলা হবে। কিন্তু তাকে হতাশ করে দিয়ে শিয়াম ফোন কানে ধরে দূরে গিয়ে দাঁড়ালো। তার নাকি অফিস থেকে কল এসেছিল। মিলি তারপর থেকে কঠিন প্রতিজ্ঞা করেছে, লোকটার সাথে আগ বাড়িয়ে সে আর কথা বলবে না। সম্পর্ক টেনে নিয়ে যাবার দায়িত্ব শুধু তার একার নাকি, শিয়ামের নেই? কই, মিলিও তো একসময় শিয়ামকে অপছন্দ করত, বিয়ে অবধি করতে চায়নি, তবুও এখন সব মেনে নিয়েছে, ঠিকঠাক করতে চাইছে। তবে শিয়াম কেন চাইছে না? একটু পরে নীরা এসে পাশে বসলো। কিছুক্ষণ ধারালো চোখে মিলিকে পর্যবেক্ষণ করে বলল, কি হয়েছে তোর বোন? মুখটাও তো কুমড়োর আকার ধারণ করে আছে কেন রে? মিলি উত্তর না দিয়ে গালটা আরেকটু ফুলালো। তার বোনও তার কষ্ট বুঝল না। নীরা বলল, কথা বলিস না কেন? দাঁতে ব্যথা? মিলি কটমট ভঙ্গিতে তাকালো। তুই সৌরভ ভাইয়ের সাথে থাকতে থাকতে তার মতো হয়ে যাচ্ছিস আপা। তুইও তাহলে শিয়াম ভাইয়ের সাথে থাকতে থাকতে তার মতো হয়ে যাবি, বুঝলি? আমি তার মতো নিষ্ঠুর কক্ষণো হব না। মিলির অভিমানী মুখটা দেখে নীরা মুচকি হাসলো। ও, তার মানে এই ব্যাপার? কোন ব্যাপার? কোন বিষয়ে কথা বলছি বুঝছিস না? আসল কথা বলতো, ভাইয়ের উপর রেগে আছিস কেন? বকেছে? সে আমাকে কখনো বকে না আপা। কথা বললে তো রাগারাগি করার প্রশ্ন উঠবে। আমার সাথে সে দরকার ছাড়া কথাই বলে না, আমি বললেও হুঁ হা বলে জবাব দেয়। নীরা মিলির কাঁধ ধরে মুখোমুখি বসালো। এই জন্য রাগ করলি? এই সামান্য কারণে? কেন রে? ভালো টালো বেশি ফেললি নাকি? ভালোবাসা কি এতই সহজ আপা, এত সোজা? সপ্তাহ পেরুল না বিয়ের, তাকে ঠিকমতো জানলাম কোথায়? তাছাড়া হুটহাট প্রেমে পড়া যায়, ভালোবাসা যায় না। প্রেম জীবনে আসে হুট করে, কিন্তু ভালোবাসা ধীরে ধীরে। বাহ, বেশ বললি তো। মিলি উত্তর না দিয়ে টিভি ঢাকায় মনোযোগ দিল। শিয়াম এলো তারও ঘণ্টাখানেক পরে। কলিং বেলের আওয়াজ শুনে কাজের মেয়েটা দরজা খুলে দিল। ঘরমাক্ত দেহের ক্লান্ত মুখশ্রী মানুষটাকে দেখে মিলির মনটা একটু নরম হতে চাইলেও সে আবার শক্ত করলো। আগ বাড়িয়ে সে আর কথা বলবে না। রাতে ঘুমোতে এলো মিলি দেরি করে। ঘড়িতে 11টার বেশি বাজে। মিলি সৌরভের সাথে লুডো খেলতে বসেছিল। সৌরভ বারবার চিটিং করতে গিয়ে ধরা পড়েছে। এ নিয়ে কি হাসাহাসি! রেনু বেগম তো একবার সৌরভের কান টেনে ধরলেন। নীরা তখন মুখ টিপে হাসতে হাসতে বলল, আর একটু জোরে টানুন মা, যেন কানে দুদিন ব্যথা থেকে যায়। এমনিতেও কান দিয়ে তার কি কাজ? কারো কথা তো কানে তোলে না, এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। সৌরভের মুখটা ছিল দেখার মতো। অসহায় ফেসটা দেখে মিলি হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে। বর্তমানে তার পেট ব্যথা হয়ে গেছে। রুমে ঢুকে দেখলো শিয়াম বিছানায় বসেছে ল্যাপটপ নিয়ে। এমনি দিনে সোফায় বসে কাজ করে। মিলি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানার এক পাশে দাঁড়িয়ে রইল। শিয়াম বলল, ড্রেসিং টেবিলের উপর থেকে আমার চশমাটা এনে দাও তো। মিলি চুপচাপ চশমা তুলতে গিয়ে পাশে রাখা ছোট্ট ব্যাগটার উপর চোখ রাখলো। শিয়াম এনেছে আসার সময়। ঘরে ঢোকার সময় মিলি তার হাতে এটা দেখেছিল। ভেতরে কি আছে জানার আগ্রহ প্রকাশ করলো না। চুপচাপ চশমা নিয়ে শিয়ামের পাশে রেখে বলল, আমি কি সোফায় ঘুমাবো?
শিয়াম ল্যাপটপ সরিয়ে অবাক দৃষ্টিতে তাকালো। কেন, সোফায় কেন শোবে? মিলি মনে মনে একটু খুশি হলো, যাক লোকটার মুখে একটু কথা ফুটেছে। তবু বাইরে প্রকাশ করলো না। বলল, বিছানায় আপনি বসে কাজ করছেন, তাহলে আমি ঘুমাবো কোথায়? আমাকে সরতে বলা গেল না? মিলি ঝাঁঝালো সুরে বলল। আমি কেন বলবো, আপনি বুঝতে পারেন না? শিয়াম গম্ভীর হয়ে বলল, বুঝি। বোঝেন? শিয়াম এবার চোখে চোখ রাখল। তোমার কি মনে হয় আমি বুঝি না? মিলির মনে হলো শিয়াম অন্য কিছু বলতে চেয়েছে, তবু মাথা ঘামাতে ইচ্ছে হলো না। তার ঘুম পেয়েছে, শিয়ামের সাথে পরেও ঝগড়া করা যাবে। কটা দিনে মিলি এটুকু কথা বুঝেছে, শিয়াম অন্য সবার সাথে রাগারাগি ধমকাধমকি করলেও তাকে কিচ্ছু বলে না। তার বেলায় শিয়াম শান্ত। ব্যাপারটা মিলির ভালোও লেগেছে। বিয়ের আগে যে লোকটাকে যতটা খারাপ ভেবেছিল, ততটা খারাপ সে নয়। ড্রেসিং টেবিলের উপর এখনো সেই ছোট্ট ব্যাগটা পড়ে আছে। শিয়াম সেটাকে আর ধরেও দেখেনি, আবার অন্য কোথাও সরিয়েও রাখেনি। মিলি কাল রাতে ব্যাগটা নিয়ে আগ্রহ প্রকাশ না করলেও বর্তমানে সে কৌতূহলে ছটফট করছে। সারা দিন ড্রেসিং টেবিলের পাশ দিয়ে ঘুরঘুর করেছে, তবে ব্যাগটা খোলার সাহস হয়নি। এক প্রকার ইগো থেকেই সে খুলতে চাচ্ছে না। এর ভেতরে কি আছে না জানতে পারলে নিশ্চিত মিলির আজ রাতে ঘুম হবে না। অতিরিক্ত কৌতূহল নিয়ে মিলি ঘুমাতে পারে না। মনোযোগ সরাতে সে উপন্যাসের একটা বই নিয়ে বসেছিল। শিয়ামের একটা রিডিং রুম আছে, মাঝারি রুমটা বই একদম ঠাসা। সেখান থেকেই উপন্যাসের বইটা নিয়ে এসেছিল মিলি। তবে বেশিক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থাকতে পারিনি, তার মন পড়ে আছে ব্যাগের ভেতর। মিলির কেন যেন মনে হচ্ছে ব্যাগটা শিয়াম তার জন্য এনেছে। রাত থেকে সকাল অবধি শিয়াম মানিব্যাগ থেকে শুরু করে ঘড়ি, চিরুনি, এক করে যাবতীয় সব জিনিস মিলিকে দিয়ে আনিয়েছে। এবং সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, সবগুলো জিনিসই ছিল ড্রেসিং টেবিলের উপর। মিলির ধারণা শিয়াম ইচ্ছা করে তাকে বারবার ব্যাগটার কাছে পাঠিয়েছে। ব্যাগটা হাতে নিয়ে বাইরের রুমে বসেও মিলির খুলতে ইতস্তত বোধ হচ্ছে। নীরা একটু আগেই মিলির কর্মকাণ্ড দেখে তাকে যথেষ্ট সাহস জুগিয়ে গেছে। বারবার বলেছে, তোর স্বামীর যে কোনো কিছুর উপর তোর সম্পূর্ণ অধিকার আছে বোন। তাছাড়া শিয়াম ভাই নিশ্চয় তোর জন্যই কিছু এনেছে, বুঝলি? নয়তো এভাবে ফেলে রাখতো না। মিলি ব্যাগটা সন্তর্পণে খুলতে ব্যাগটার মতো মুখটাও হাঁ করে ফেলল। ভেতরে ছোট্ট একটা বক্সে সোনার ব্রেসলেট। মিলির আনন্দের চোখে জল চলে এলো। কিছুদিন আগে নীরার হাতে সেম ডিজাইনের ব্রেসলেটটা দেখে মিলির যে কি ভালো লেগেছিল। সৌরভ ভাইয়ের একচোট প্রশংসাও করে ফেলেছিল মিলি। নীরার ম্যারেজ ডেতে সৌরভ গিফট করেছিল ব্রেসলেটটা। মিলি আফসোস করে বলেছিল, তোর বরটা কত ভালো রে আপা, কি ভালো পছন্দ তার। শিয়াম কখন কিভাবে কথাটা শুনেছে কে জানে, নয়তো সেম ডিজাইনের ব্রেসলেট আনলো কিভাবে। তবে গিফট যে হাতে তুলে দিতে হয়, এ কথা কি শিয়াম জানে না? এ নিয়ে একটু অভিমান হলেও সেসব চাপা পড়ল অনাকাঙ্ক্ষিত প্রাপ্তিতে। মিলি খামুখায় শিয়ামের উপর রেগেছিল এতদিন। লোকটা নেহাত কম কথা বলে, নিজের মনোভাব প্রকাশ করে না, তবে মিলির খেয়াল সে ঠিকই রাখে। কথাগুলো ভেবেই মিলি লজ্জায় লাল নীল হতে শুরু করলো। সৌরভ অফিস থেকে ফিরেই মিলির পাশের সোফায় দুম করে বসে পড়ল। আজ তার খুব খাটুনি হয়েছে। বড় ভাইয়ের আন্ডারে কাজ করলে অন্যেরা সুবিধা পায়, সৌরভ পায় অসুবিধা। প্রথম প্রথম অফিসের কেউ জানতও না সৌরভ শিয়ামের ছোট ভাই। পরে জানতেই সবাই অবাক হয়েছিল। একদিন তার কলিগ আসিফ সাহেব তো বলেই ফেলল, শিয়াম স্যার আপনার আপন ভাই তো সৌরভ ভাই। যদিও সৌরভ এতে ভাইয়ের উপর রাগ করে না, বরং গর্ব করে। তার ভাই নিজের দায়িত্বের সাথে কখনো হেলাফেলা করে না। এই কারণে নিজের ভাইকেও কোনো বাড়তি অ্যাডভান্টেজ দেয় না। সে পাশে বসা মিলির চোখ মুখ লক্ষ্য করে বলল, এত লজ্জা পাবার কারণ কি বোন ভাবি? ভাই তো অফিসে, বাড়িতে থাকলে না হয় কিছু একটা সন্দেহ করা যেত। মিলি সোফার কুশন ছুঁড়ে মারল। সৌরভ ক্যাচ করে ধরে আতঙ্কিত হয়ে বলল, ভাইয়ের মতো তুমিও ডেঞ্জারাস হয়ে যাচ্ছ নাকি? এক্ষুনি অবলা শিশুটাকে খুন করে ফেলতে। সৌরভের অভিনয় দেখে মিলি হেসে ফেলল। আপনি শিশু সৌরভ ভাই? কদিন পর শিশুর বাবা হবেন যে। সৌরভ হাসল, তবে বুকে কোথাও চিনচিনে ব্যথাটা মাথা চাড়া দিল। নীরা কনসিভ করতে পারছে না, চিকিৎসা চলছে। তবে সৌরভ আশা ছাড়ছে না। নীরাকেও সে সাহস দেয়, ভরসা দেয়। রেনু বেগম নিজেও নীরাকে প্রচণ্ড ভরসা দেন।
সারা বিকেল মিলি শিয়ামের অপেক্ষায় বসে রইল। আজকে শিয়ামের বড় সড়ো একটা ধন্যবাদ প্রাপ্য আছে। তবে বিকেল গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত হয়ে এলেও শিয়াম এলো না। মিলি কয়েকবার শিয়ামের নম্বরে কল করল, ফোন বন্ধ। রেনু বেগম চিন্তায় কান্নাকাটি শুরু করে দিলেন। তার বড় আদরের ছেলে শিয়াম, প্রথম সন্তান, প্রথম মা ডাকটা তার মুখেই তো শুনেছিলেন। তাছাড়া শিয়ামের উপর দিয়ে কম ঝড় তো যায়নি। অতিরিক্ত চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। নীরা কোনো রকমে বুঝিয়ে তাকে ঘরে নিয়ে শুইয়ে দিল। ঘড়ির কাঁটা 11টা ছাড়াতেই মিলিও আর কান্না আটকাতে পারল না। ফ্লোরে বসে ফুঁপিয়ে উঠল। নীরা একবার রেনু বেগম, একবার মিলিকে সামলাতে লাগলো। সৌরভ বাইরে শিয়ামের খোঁজে বেরিয়েছে। তার ভাই কখনো এত দায়িত্ব জ্ঞানহীনদের মতো কাজ করে না। আজ কি হলো কে জানে। একটু পরপর মিলি কল দিয়ে সৌরভের কাছে আশার বাণী শুনতে চাইছে। সৌরভ নিজেও খুব দুর্বল হয়ে পড়ল। শিয়াম বাড়ি ফিরল রাত 3টের দিকে। রেনু বেগম ঘুমিয়ে পড়েছেন। তাকে ঘুমের ঔষধ খাওয়াতে হয়েছে। বয়স্ক মানুষ, এত টেনশন সহ্য হচ্ছিল না। মিলি নীরার ড্রয়িং রুমে বসেছিল। কলিং বেলের আওয়াজে ধড়ফড় করে উঠল। সৌরভের কাঁধে হাত রেখে বাড়িতে ঢোকে শিয়াম। শরীরে তার ব্যান্ডেজ, মাথাতেও আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। নিশ্চয়ই পায়েও লেগেছে। মিলি তার অবস্থা থেকে হাঁসফাঁস করে উঠল। সুস্থ সবল মানুষটা অফিসে গেল, ফিরল কিনা এইভাবে। শিয়াম বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছিল। খুব গভীর কোনো ক্ষত হয়নি, তবু যা হয়েছে কমও বলা যায় না। ফোনটা রাস্তায় পড়ে ভেঙে গেছে, বিধায় বাড়িতে কল করে জানাতে পারেনি। রুম অবধি সৌরভ পৌঁছে দিয়ে গেছে। শিয়াম আস্তে আস্তে বিছানার দিকে এগোলো। তখনই মিলি হুড়মুড় করে রুমে ঢুকলো। হড়বড় করে বলল, কোথায় ছিলেন আপনি? কিভাবে ব্যথা পেলেন? ঠিকমতো চলাফেরা করতে পারেন না? ফোন কোথায় থাকে? দরকারের সময় বন্ধ থাকলে এমন ফোন ব্যবহার করার কি দরকার? কাণ্ডজ্ঞানহীন মানুষ কোথাকার। বাড়িতে সবাই টেনশন করে, জানেন না? শিয়ামের সকাল থেকেই মেজাজ গরম। অফিসে যাবার পর আরিয়াকে দেখেছে সে। দেশে এসেছে মাসখানেক হবে। এর মাঝে দুবার দেখা হলো। তবে আজ আরিয়ার সাথে ইশতিয়াক ছিল। হাত ধরে কেমন হেসে হেসে কথা বলছিল। শিয়ামের সহ্য হয়নি সেসব। কেন সহ্য হবে তার? বেঈমানরা কেন এত ভালো থাকবে? অফিসে সারাদিন সেই দৃশ্য চোখে ভেসেছে। আসার পথেও তাই। গাড়ি রাস্তা ছেড়ে মোটা গাছটার সাথে বাড়ি খাবার পরেই না তার হুঁশ ফিরল। তবে মিলিকে দেখে আবার সেসব মনে পড়ল শিয়ামের। এক সময় আরিয়াও তার মতো এমন চিন্তা করত। একবার বাইক অ্যাক্সিডেন্ট করায় ঠিক এইভাবেই উদ্বিগ্নতা প্রকাশ করেছিল। কিন্তু পরে তো শিয়াম জানল আরিয়ার সেসব চিন্তা, ভালোবাসা, কেয়ার সব ছিল নাটক, অভিনয়। মাথার যন্ত্রণা বাড়ল শিয়ামের। মৃদু চিৎকারে গমগমে সুরে বলল, আমাকে নিয়ে এত ভাবতে কে বলেছে তোমায়? আমি বলেছি? বলো, কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলো তুমি? মিনিট দুয়েক থমকানো চোখে তাকিয়েই থাকলো। তাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন। এর মাঝে কখনো শিয়াম এত রুড ব্যবহার করেনি। কদিন আগে যখন রাতের খাবারে ডালে ঝালের পরিমাণ বেশি হলো, তখন কাজের মেয়েটাকে কি ধমকালো শিয়াম। বলল সে আজ ভাতই খাবে না। অথচ মিলি বলতেই বিনা বাক্যে সেই ঝাল ডালই খেলো। মিলির ধারণা হয়েছিল শিয়াম অন্য সবার সাথে এরকম ব্যবহার করলেও তার সাথে করবে না। কিন্তু মিলির ধারণা ভুল। এই সামান্য কারণে শিয়াম এভাবে বলল? মিলি এক ছুটে রুম ছেড়ে বেরিয়ে গেল। ঢের শিক্ষা হয়েছে তার। আতাউর রহমানের ঘুম খুবই হালকা। আশেপাশে একটু আওয়াজ হলেই তার ঘুম ভেঙে যায়। বয়সের দোষে কিনা জানা নেই, তবে একসময় যুবক বয়সে তিনি প্রচুর ঘুমোতে পারতেন। হলে থাকতে বন্ধু মহলে তার নাম ডাকা হতো ঘুম পাগলা। ফোনের রিং 2 থেকে 3 বার বাজার আগেই তার ঘুম ভেঙে গেল। ভোর প্রায় হয়েই এসেছে। এত সকালে কেউ কাউকে কল করে বলে আতাউর রহমানের জানা ছিল না। তবে কারো বিপদ আপদ হলো কিনা এই ভাবনায় তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে পাশের টি টেবিল থেকে ফোন তুলে নিলেন। কল করেছে মিলি। কল ব্যাক করতে না করতেই মিলি ফোন ধরল। বাবা? আতাউর রহমানের বুক ধক করে উঠল। মিলির কণ্ঠ ভেজা, কেঁদেছে হয়তো অনেকক্ষণ। তিনি বললেন, কি হয়েছে বুড়িমা? কাঁদছিস কেন? মিলি নাক টানল। সেসব কথা পরে বলবো, আগে তোমায় একটা প্রশ্ন করি, উত্তর দাও। বলো বুড়িমা, কি প্রশ্ন? আতাউর রহমানের উদ্বিগ্ন গলা শোনা গেল। মিলি বলল, শিয়ামের সাথে আমার বিয়ে কেন দিলে? মানে? শিয়াম সাহেব বিবাহিত লোক,
আমার চেয়ে বয়সও তার অনেক বেশি। তার বউ তাকে ধোঁকা দিয়েছে কি দেয়নি সেটা আমরা ভালোভাবে জানি না। ওনারা এ বিষয়ে যা বলেছেন তাই জেনেছি। এক্ষেত্রে সিয়াম সাহেবেরও দোষ থাকতে পারে, তাই না? তিনি আমাদের বাড়িতে এসেছেন হাতে গোনা কয়েকবার। তোমার সাথে সৌজন্যমূলক কথা ছাড়া কখনো বাড়তি কথাও হয়নি। তাছাড়া তার স্বভাব সম্পর্কেও তুমি জানো, কম কথা বলা, উগ্র মেজাজি মানুষ। তারপরও আমার বিয়ে ভাঙার সাথে সাথে তার সাথেই কেন আমার বিয়ে দিলে? তাকে এত ভরসা করার কারণ কি? আতাউর রহমান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ভেবেছিলেন কি না কি। বললেন, সিয়ামের সাথে ঝগড়া হয়েছে? হুম। তবে সে আমার সাথে খুবই রূঢ় ব্যবহার করেছে বাবা, খুব বেশি। অথচ এমন ব্যবহার করার মতো কোনো কারণ ঘটেনি। আমি তার বিয়ে করাবো, তার জন্য চিন্তা করার অধিকার কি আমার নেই? আতাউর রহমান হাসলেন। অবশ্যই আছে। মিলি গম্ভীর গলায় বলল, হাসবে না বাবা, বিষয়টা খুব সিরিয়াস। আমি সিয়াম সাহেবের উপর খুব রেগে আছি, তাকে খুব খারাপ ভাবছি। কিন্তু তার আগে আমি জানতে চাই আমার বাবার কেন তাকে এত পছন্দ। তার কি এমন গুণ আছে যা আমার চোখে পড়েনি অথচ তোমার চোখে পড়ল? আতাউর রহমান মৃদু গলায় বললেন, ভালোবাসার গুণ। ভালোবাসা? তোর মনে আছে বুড়িমা, নীরার বিয়ের মাস দুয়েক পরের কথা? তুই তখন হোস্টেলে থাকতি। আমি একবার হাসপাতালে গেলাম সিয়ামের জন্য, মনে আছে তোর? হ্যাঁ বাবা, লোকটা অসুস্থ হয়েছিল বোধহয়, তাই না? অসুস্থই বলা যায়। তবে কেন হয়েছিল জানিস? আমি কিভাবে জানবো? সিয়ামের প্রথম স্ত্রী আরিয়া যেদিন তাকে ছেড়ে চলে গেল, সেদিন সারাটা বেলা পাগলের মতো তাকে খুঁজেছিল সিয়াম, জানিস? অথচ আরিয়া নামক মেয়েটা কিন্তু চিঠিতে স্পষ্ট লিখে দিয়েছিল সে সিয়ামের বন্ধু ইশতিয়াকের হাত ধরে পালাচ্ছে। সিয়াম কিছুতেই বিশ্বাস করতে চায়নি সে কথা। কি পাগলের মতো কেঁদেছিল ছেলেটা। একসময় অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছিল। বিশ্বাস ভাঙার যন্ত্রণায় ছটফট করতে দেখেছিলাম তাকে। প্রচণ্ড ভালোবাসত সে আরিয়াকে। সেদিন কেন যেন আমার মনে হয়েছিল ছেলেটা ভালোবাসতে জানে, নিজের চেয়েও বেশি। তবে তার ভালোবাসা সে অপাত্রে দান করেছিল। তোর বিয়ে ভাঙার পর যখন নীরা আর তার শাশুড়ি প্রস্তাবটা দিল, আমি সাথে সাথে লুফে নিলাম, তোর জন্য, সাথে সিয়ামের জন্য। আমি জানি আমার মেয়েটা একসময় ঠিক সিয়ামের সুপ্ত ভালোবাসাকে নিজের দখলে নিতে পারবে, আর ওই যে ছেলেটা, তাকে আবার বিশ্বাস করতে শেখাবে। মিলি অভিমানী গলায় বলল, তবু আমি তার উপর রেগে আছি বাবা। সে আমার সাথে কেন অমন ব্যবহার করলো? আতাউর রহমান এবার শব্দ করে হাসলেন। বুড়িমার রাগ ভাঙাতে কি করতে হবে বল? ফুচকা কিনে পাঠাবো? মিলি উত্তর দিতে পারল না। পিছনে শিয়াম এসে দাঁড়িয়েছে। মিলি বলল, পরে কথা বলছি, রাখো। শিয়াম বেশ কিছুক্ষণ নিঃশব্দে কাটালো। নিজেকে ধাতস্থ করে বলল, সরি। মিলি সে কথার ধারে কাছেও গেল না। বলল, আমাকে আপনার অপছন্দ কেন? আমি দেখতে খারাপ? অসুন্দর? মানে? মিলি সরু চোখে তাকালো। সোজা সাপটা কথা বলুন। বিয়েটা কি এগিয়ে নিয়ে যাবার ইচ্ছে আছে আপনার? থাকবে না কেন? কোনো চেষ্টাই তো দেখতে পাই না। শিয়ামের গলার স্বর নমনীয় হলো। মিলি, তুমি তো জানো আমি এরকমই। কেমন? শিয়ামের অস্বস্তি লাগছে। সে ভেবেছিল এসে সরি বলেই চলে যাবে। তখন ওভাবে কথা বলায় পরবর্তীতে তার নিজেরই খারাপ লেগেছে। কেমন কাঁদছিল মেয়েটা। সরি বলতে এসেই ফেঁসে যাবে ভাবেনি। মিলি আবার বলে, আমি আপনার কে হই বলুন তো? শিয়াম ইতস্তত ভঙ্গিতে বলল, তোমাকে দেখলে খুব শান্তশিষ্ট মেয়ে মনে হতো মিলি, কিছুটা ভীতু ধরনের। কিন্তু এখন মনে হচ্ছে তুমি পুরো উল্টোটা। মিলি মৃদু হাসল। আসলেই ভীতু মেয়ে আমি। আপনাকে প্রথম প্রথম কি যে ভয় পেতাম, এখন পাও না? মিলি উত্তর না দিয়ে আবারও হাসল। বলল, তখনকার প্রশ্নের উত্তর বললেন না? এবার শিয়াম হাসল। তার হাসি মুখে প্রথম দেখল মিলি। বেশ মিষ্টি লাগে তখন দেখতে। শিয়াম বলল, কাল ফুচকা খেতে নিয়ে যাব, তাহলে চলবে? ঘুম থেকে উঠে মিলি টেবিলের উপর একটা খাম দেখতে পেল। শিয়াম রেখে গেছে। তার হাতের লেখা অত্যধিক ভালো, খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। রেনু বেগম বলেছিলেন একদিন। অন্যদিকে মিলি মোটামুটি ধরনের ছাত্রী, যেমন তেমন টেনে টুনে পাশ করে এসেছে। হাতের লেখা কাকের ঠ্যাং বকের ঠ্যাং। শিয়ামের হাতের লেখা দেখেই মিলির হিংসে লাগলো। চিঠিতে কোনো সম্বোধন নেই। সে লিখেছে, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো আমি সেটা জানি না,
তবে কদিনে এটুকু নিশ্চয়ই জেনেছ, আমি সহজে কারোর সাথে মিশতে পারি না, মনের কথা গুছিয়ে বলতে পারি না। কাল হাজার চেষ্টা করেও আমি নিজের জমিয়ে রাখা কথাগুলো বলতে পারিনি। কিন্তু তোমার জানাটা দরকার। তুমি আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী। আমরা মানি বা না মানি। আরিয়ার কথাটা হয়তো তুমি শুনেছ, আমার মায়ের পছন্দের মেয়ে, হুট করে বিয়ে, সংসার তারপর। কিন্তু সবার জানার বাইরেও আরও কথা আছে। আরিয়ার সাথে বিয়েটা আমার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না। আমরা তখন সবে ভার্সিটিতে উঠেছি। আমার শত গম্ভীরতা ইন্ট্রোভার্ট স্বভাবটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল দুটো মানুষ, আরিয়া আর ইস্তিয়াক। ভার্সিটির প্রতিটা মানুষের মুখে মুখে তখন আমাদের বন্ধুত্বের কথা ঘুরে বেড়ায়। এর ফাঁকে হঠাৎ আমার আর আরিয়ার প্রণয়ের গল্পের শুরু হলো। ইস্তিয়াক নিজেও সাহায্য করত। ভার্সিটি শেষে ইস্তিয়াক গেল আমেরিকা হায়ার স্টাডির জন্য। আমার বাবা তখন সবে গত হয়েছেন, সংসারে টানাপোড়েন। বিদেশ যাবার কথা থাকলেও বাবার মৃত্যুতে সেই ইচ্ছেও বাবার সাথে দাপন করতে হলো। বাবার ব্যবসার হাল ধরলাম, পড়াশোনাও চালিয়েছিলাম। আরিয়ার সাথে সম্পর্ক তখন জোয়ার ভাটার মতো, কখনো রাগ, ঝগড়া, অভিমান, আবার ক্ষণেই সব ঠিক। দেখতে দেখতে সময় গড়ালো। আমার নিষেধ সত্ত্বেও মা আমার জন্য মেয়ে দেখতে লাগলো। কাকতালীয়ভাবে সেই মেয়েটা ছিল আরিয়া। বিয়ে উপলক্ষে যখন ইস্তিয়াক দেশে এলো, আমি এক মুহূর্তের জন্যও ভাবিনি সে আমার জীবনে বন্ধুর বেশধারী শত্রু হবে। তারপরের গল্পটা খুব সাদামাটা। বিয়ে, সংসার, বিশ্বাস ভাঙন, ব্যাস সব শেষ। আমি নিজেই আর নতুন করে শুরু করতে চাইনি, তবে করতে হলো। ভাগ্যের খেলাই বলতে পারো। আমি জানি সবাই আরিয়া হয় না, আমি জানি সবাই বিশ্বাস ভাঙে না, তবুও ভয় হয়। তোমাকে আমি বিশ্বাস করতে চাই মিলি, কিন্তু কোথায় যেন বাঁধা। শক্তপোক্ত বাধাটাকে আমি কিছুতেই ডিঙোতে পারছি না। তুমি কি সাহায্য করবে মিলি?